মহুয়ার মৃত্যু ঘিরে নানা প্রশ্ন। টাকার অঙ্কে বিচার করলে মহুয়া রায়চৌধুরীর মৃত্যুতে টালিগঞ্জের টোটাল লস বড়জোর 5 লাখ টাকা। কারণ হাতে যে 22খানা ছবি ছিল তার মধ্যে 4খানার কাজ আগেই শেষ, 7খানার বাকি ছিল টুকটাক, আর 11টির কাজ সবে শুরু হয়েছিল। মহুয়া 14 বছর ফিল্মে কাজ করলেও নায়িকা হিসেবে মোটা টাকা কখনো পায়নি। 84 সালের আগে 7-8 মাস যখন নাকে মুখে গুঁজে দেওয়ার মতো একের পর এক ছবির শুটিং করছিলেন, তখন রেট ছিল ছবি পিছু 25 থেকে 30 হাজার টাকা। আর মহুয়ার ছবির প্রডিউসাররা জানেন কে ওকে কত দিয়েছিলেন, কার কার ছবিতে প্র্যাকটিক্যালি বিনে পয়সায় ওকে কাজ করতে হয়েছিল। যে 11খানা ছবিতে 5 to 25% কাজ এগিয়েছিল, ঐকিক নিয়মে সেই সব জায়গায় মহুয়া 1.5 থেকে 7.5 হাজার টাকার মতো পেয়েছিলেন যদি প্রডিউসাররা দিয়ে থাকেন। আর যে 7খানার কাজ টুকটাক বাকি ছিল, তাদের প্রডিউসাররা সাধ্যশান্তি চোকার আগেই ছবির কাজ শেষ করতে পাল্লা দিয়ে ঘোড়া ছুটিয়েছেন। আর সে কি দৌড়, কার ছবি আগে রিলিজ করতে পারবে তার জন্য প্রডিউসার ডিরেক্টররা নাওয়া খাওয়া পর্যন্ত ভুলে গিয়েছিলেন। মহুয়া যেদিন মারা যান সেই 22শে জুলাই মৃত্যুর খবরেও শুটিং বন্ধ থাকেনি। আশীর্বাদ ছবির ডিরেক্টর বীরু চ্যাটার্জি ও প্রডিউসার রথিন মজুমদার সেই দিন সকাল থেকে রাত পর্যন্ত বিরাটির এক বাগান বাড়িতে টানা শুটিং চালিয়েছিলেন। উদ্দেশ্য খুবই স্পষ্ট, মহুয়া ঢেউ থাকতে থাকতে বাজারে ছবি নামিয়ে দেওয়া। জ্যান্ত মহুয়া ছবিটি হিট করাতে পারত কি না পারত বলা মুশকিল, তবে মৃত মহুয়া যে পারলেও পারতে পারে এই বিশ্বাসেই তাদের মৃতর প্রতি শ্রদ্ধা জানানো থেকে সেদিন দূরে সরিয়ে রেখেছিল। যে র্যাট রেস মৃত মহুয়াকে শ্রদ্ধা জানানোর সময় পায় না, কৃপণের মতো আনি দুয়ানির হিসেব করে, সেই র্যাট রেসই মহুয়াকে খুন করেছে। এই দৌড়ে লোভ, সেন্স, মিথ্যা আত্মীয়তা, মিথ্যাচার, অবৈধ প্রণয় সব রয়েছে একসঙ্গে জড়িয়ে। এর শুরু 32 বছর আগে, অর্থাৎ 84 সালের 32 বছর আগে, 1953 সালে। সেই সময় যখন ঢুলি, অগ্নিপরীক্ষা পরপর হিট করছে, বছরে গড়ে 50খানা ছবি উঠছে টালিগঞ্জে, তখন একদিকে উঠে আসছেন উত্তম কুমার, সুচিত্রা, সাবিত্রী, অরুন্ধতী, বসন্ত চৌধুরী, অনিলের মতো অভিনেতা অভিনেত্রী। অন্যদিকে রমরম করে বাজার ঝাঁকিয়ে রয়েছেন কানন দেবী, হরিদাস ভট্টাচার্য, শ্রীমতী পিকচার্স, এমপি প্রোডাকশনস, আর নির্মল দে, চিত্ত বসু, অর্ধেন্দু মুখার্জি, সুকুমার দাশগুপ্ত, সুধীর মুখার্জির মতো ডিরেক্টর এবং প্রডিউসার। সেই সময় টলিউডে টেকনিশিয়ানদের দারুণ কদর। তপন সিংহ, অর্ধেন্দু চ্যাটার্জিরা এডিটর হিসেবে খ্যাতির তুঙ্গে, রামানন্দ সেনগুপ্ত, দীনেন গুপ্তরা ক্যামেরায় সিদ্ধহস্ত। সেই সময় মহুয়া রায়চৌধুরীর বাবা লীলাঞ্জনবাবু ছিলেন এডিটর, অর্ধেন্দু চ্যাটার্জির অ্যাসিস্ট্যান্ট। 53 সালে মহুয়ার জন্ম। এই জন্মেই নিহত মহুয়ার নিয়তি। পুলিশের দায়িত্ব এই রহস্য দূর করা। স্পষ্ট করে জানা দরকার মহুয়ার প্রকৃত পদবী কী, কীভাবে, কখন, কোথায় তার জন্ম হয়েছিল। এইসব প্রশ্নের উত্তর আজ সবচেয়ে পরিষ্কার করে দিতে পারবেন অর্ধেন্দুবাবু, যিনি আজ শুধু এডিটর নন, বাংলা ফিল্মের সফল ডিরেক্টরদের অন্যতম বটে। কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা বেরোলে ঝাঁকের কোকিল ঝাঁকে ফিরে যায়, কিন্তু মহুয়া ফিরতে পারেননি, কারণ সে যে টিপিক্যাল বাংলা ফিল্মের প্রোডাক্ট। মহুয়ার জন্ম ও তিলকের ফিল্মে নামা সমসময়ের ঘটনা। তিলকরা কুমিল্লার লোক, গ্রাম ফুলতলি। তিলকের জ্যাঠামশাই যোগেন চক্রবর্তী তখনকার ত্রিপুরার বামফ্রন্টের জেলমন্ত্রী ছিলেন। বাবা ব্যাংকে কাজ করতেন। অবস্থা ভালো ছিল না, তাই গ্রাম সুবাদের দাদা সুশীল মজুমদারের দ্বারস্থ হন। রিক্তা, রাত্রির তপস্যার ডিরেক্টর সুশীলবাবু তখন টালিগঞ্জে খ্যাতির শীর্ষে। অলোক ও তিলক দুই ছেলেকে সুশীলবাবুর হাতে তুলে দিয়ে বললেন, সিনেমায় চান্স পেলে তিনি ও সংসার দুই গড়তে যাবে। সুশীলবাবু তিলককে চান্স দিলেন শুভরাত্রি ছবিতে। হিরো হিরোইন ছিলেন সুচিত্রা সেন ও বসন্ত চৌধুরী। সুশীলবাবুর হসপিটাল ছবিতেও ছিল তিলক। মাস্টার অর্থাৎ শিশু শিল্পী হিসেবে 50-এর দশকে অজস্র ছবি করেছেন তিলক। গোটা 50-এর দশকটাই ছিল এই মাস্টারদের মুঠোয়। মাস্টার শম্ভু, মাস্টার সুখেন, মাস্টার সমর, মাস্টার বাবুয়া, মাস্টার বিভু, ওই ঝাঁকেরই অন্যতম মেজর ছিল তিলক। তিলক অভিনয়ের সঙ্গে সঙ্গে স্কুল কলেজে পড়াশোনা করেছেন। ফাংশনে গান গেয়ে উপার্জন করার সঙ্গে সঙ্গে বিকম পাশ করেছেন। বহু ফাংশনে তিলকের গানের পাশাপাশি মহুয়া নেচেছেন। এই নাচ গানের যৌথ মহড়ায় জন্ম রোমান্সের, যার পরিণতি বিয়েতে। কিন্তু বিয়ের পর যে এই রোমান্স টেকেনি
তার প্রমাণ গোটা টালিগঞ্জ পাড়া। যারা মহুয়া তিলককে চিনতেন, একসঙ্গে স্টুডিওতে বা আউটডোরে কাজ করেছেন, তারা সবাই এক বাক্যে বলেছেন ওদের পারিবারিক শান্তি বলে কিছু ছিল না। বহু ফিল্মে মহুয়ার সহ অভিনেত্রী, জনৈক বাংলা ফিল্মের নায়িকার জবানবন্দি, কতদিন মহুয়া আমার বাসায় এসে সারাদিন শুধু কেঁদেছে। ওর ভয় ওকে খুন করা হবে। ওর দুহাতের মণিবন্ধে যে লম্বা লম্বা চেরা দাগ ছিল, তাই দেখিয়ে বলেছে অতীতে ওকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল। ধারালো ছুরি দিয়ে ওর 2 হাতের শিরা কেটে দেওয়া লম্বা লম্বা ওই দাগ ফিল্মের সবাই দেখেছে। মহুয়ার ভয়ের কারণ কি? ওই অভিনেত্রীর মতে একদিকে মহুয়ার তরল জীবন, অন্যদিকে ওর পার্টনারের চূড়ান্ত পারভার্সন। ওই অভিনেত্রী মহুয়াদের বাড়িতে কোনোদিন যুবতী ছাড়া ঝি দেখেননি। ওই অভিনেত্রীর মুখেই শোনা, লুজ লাইফ লিড করলেও মহুয়ার মতো উদার মেয়ে দেখা যায় না। ফিল্মের কত লোককে যে দারিদ্র্যের কথা বলে তার কাছ থেকে ধার নিয়ে টাকা ফেরত দেয়নি, তার কোনো হিসেব নেই। অথচ ধার দিয়ে মহুয়া কোনোদিন ফেরত চায়নি বা রিটার্ন হিসাবে নতুন ছবির পার্টও করেনি। জন্মের 9-10 বছরের মধ্যে মহুয়াকে রোজগারে নামতে হয়। মহুয়াকে নাচ শেখানো হয়েছিল, পড়াশোনা যৎসামান্য। ফাংশনে শিশু শিল্পী হিসেবে ওকে নেচে রোজগার করতে হতো। শিশু নাচিয়েরা 60-এর দশকে নেচে কিছু কিছু যে অর্থ উপার্জন করত, তার উদাহরণ রুমকি ঝুমকি আর মহুয়া। 18 বছরে পা দিতে 71 সালে তরুণ মজুমদারের শ্রীমান পৃথ্বীরাজের সুযোগ পেল মহুয়া। নৃত্যশিল্পীর রূপান্তর ঘটল চলচ্চিত্র শিল্পী হিসেবে। সেই থেকে 84 সাল পর্যন্ত 70খানা ছবিতে পরপর অভিনয় করে গিয়েছে মহুয়া। অধিকাংশই চলেনি, চলেছে, পয়সা পেয়েছে, আর মহুয়াও কিঞ্চিৎ নাম করেছে দাদার কীর্তি, সাহেব, আজকাল পরশুর গল্প ইত্যাদিতে। এর মধ্যে 76-এর প্রাক্তন মাস্টার তিলকে বিয়েও করেছে মহুয়া। পরের বছর ওর একটি ছেলেও হয়েছে। ছেলে তমাল মহুয়ার মৃত্যুর সময় 8 বছরের ছিল। তিলক ফিল্ম করে, ফাংশনে গান গেয়ে কিছুই সুবিধা করতে না পেরে শেষ পর্যন্ত ব্যাংক অফ ইন্ডিয়ার ক্লার্কের চাকরিতে ঢুকেছে। বিয়ের পর টালিগঞ্জে নিউ থিয়েটার্সের 1 নম্বর স্টুডিওর গায়ে শীতলা মন্দিরের উল্টো দিকে একটা পুরো দোতলা বাড়ির একতলায় থাকতো মহুয়া তিলক। বিয়ের পরও নীলাঞ্জনবাবু থাকতেন মেয়ে জামাইয়ের কাছে। 3খানা ঘরের ভাঙাচোরা ফ্ল্যাট, প্রায় বেআব্রু। পর্দা টাঙিয়ে ওই ফ্ল্যাটের এক কোনায় বাংলা ফিল্মের ব্যস্ত নায়িকা মহুয়াকে স্নান হাঁটতে হতো। এই ফ্ল্যাট থেকেই গত বছর সেপ্টেম্বরে মহুয়া উঠে যায় বেহালার NS রায় রোডের একতলায় ভাড়া করা অ্যাপার্টমেন্টে। টালিগঞ্জে ভাড়া ছিল 300 টাকার মতন, বেহালায় হলো 1,12,000 টাকা। হঠাৎ কী করে 4 গুণ অবস্থা ফিরল মহুয়াদের? তিলক ব্যাংকে কাজ করেন, সব শুদ্ধ 1000 পান। ফিল্মের কাজে মহুয়ার আমদানি 1984 আগস্ট পর্যন্ত ছিল নামমাত্র। তবে কি করে 4 গুণ খরচের ঝুঁকি নেওয়া সম্ভব হলো? 84 সালের আগের বছর তার গোড়া থেকে মহুয়া কল শো করতে শুরু করে। ওয়ান ওয়াল থিয়েটারে 2টি পালায় নাম লেখান। পার শো 10,000 টাকা। মাসে গড়ে 15 থেকে 20টা শো। এই টাকার জোরেই গত বছর ঠাকুরপুকুরে একটা পুরনো বাড়ি জমি সবেত কেনেন। ইচ্ছে ছিল ওইখানে থেকেই সিনেমা ও থিয়েটার দুই চালাবেন, কিন্তু গাড়ি ছিল না। তাছাড়া স্টুডিও পাড়া থেকে বড় বেশি দূরে, ডিরেক্টর প্রডিউসাররা দূরত্বের জন্য যদি ছেড়ে যান, তাই বাড়ি কিনেও ফিরতে হলো ভাড়া করা বেহালার ফ্ল্যাটে। 83-র মাঝামাঝি থেকে 85 শুরু পরপর লাইন দিয়ে হিট করলো লাল গোলাপ, বারাবত প্রিয়া, মোহানার দিকে, সোনার সংসার, শত্রু। যেসব অবাঙালি টাকার থলি বহু বছর টালিগঞ্জের ঘাটে নৌকা বাঁধা বন্ধ করেছিলেন, তারা আবার ভিড়তে লাগলেন। টালির নালার বন্ধ জলে শুরু হলো নতুন করে জোয়ার ভাটা। 85-র প্রথম 6 মাসে নয় করে 50টি ছবি কাজ শুরু হয়ে গেল। ডিরেক্টর, ক্যামেরাম্যান, এডিটর, টেকনিশিয়ান থেকে শুরু করে বড় মেজো সেজো ছোট সব স্তরের অভিনেতা অভিনেত্রীরা কাজ পেতে শুরু করলেন। মহুয়ার প্রচুর ভর্তি কাজ, এত কাজ যে মহুয়াকে কল শো পর্যন্ত ছাড়তে হলো। কাজ বেড়েছে, আয়ও বেড়েছে, সেই সঙ্গে মহুয়ার ব্যক্তিগত জীবনেও এসেছে প্রচণ্ড পরিবর্তন। তিলকের খবরদারি অনেক ক্ষেত্রেই মহুয়ার পছন্দ হতো না। তিলকেরও হতো না মহুয়ার রঙিন জীবন। যেমন হয়নি 84 এপ্রিলে মে মাসের একটি বিশেষ ঘটনা। কালিম্পংয়ে আশীর্বাদ ছবির শুটিং চলছিল। নায়িকা, সহনায়িকা মহুয়া ও শকুন্তলা বড়ুয়া ছাড়াও অন্যতম প্রধান অভিনেতা অনিল চ্যাটার্জি সমেত ডিরেক্টর বীরুবাবু ও অন্যান্য সবাই তখন কালিম্পং টুরিস্ট লজে। মে মাসের প্রথম পক্ষ। তখন একটা ভাড়ার গাড়ি চেপে শিলিগুড়ি থেকে একটি ছেলে রোজ রাতে আসতো। ছেলেটি শিলিগুড়ির একটি নামী বেসরকারি হোটেলের রিসেপশনিস্ট।
নাম ববি পাত্র। এই ছেলেটি শিলিগুড়ি থেকে কলকাতায় এক অভিনেত্রীর বাড়িতে মাঝে মাঝেই ফোন করতো মহুয়াকে। মহুয়ার সঙ্গে এর বেশ কিছুদিনের পরিচয়। আশীর্বাদের গোটা ইউনিট ঘটনাটি জানে। তারা আরও জানে গত জুন মাসে ওই কালিম্পং সাফারির খেসারত দিতে মহুয়াকে কলকাতায় একটি নার্সিংহোমে ভর্তি হতে হয়েছিল। সেই সময় বেশ কিছুদিন মহুয়া তার হাতের সবকটি ছবির শুটিং বাতিল করতে বাধ্য হয়। এই সময় মহুয়ার কাছে বাংলাদেশ থেকে প্রস্তাব আসে উশিলা ছবিতে নায়িকার জন্য। মহুয়া ক্ষেপে ওঠে ওই ছবিতে নেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গের নায়িকাদের ব্যাপারে ঠেকে শিখেছেন। কিছুদিন আগেই সঞ্চয়িতা খ্যাত এক নায়িকা বাংলাদেশে গিয়ে যেসব কেচ্ছা কেলেঙ্কারি করে এসেছেন তারই জের হিসেবে মহুয়ার ব্যাপারে ভিসা দিতে টালবাহান করছিলেন কলকাতার বাংলাদেশের ডেপুটি হাইকমিশন। কিন্তু মহুয়া কেন এত উতলা হয়ে উঠলেন? কেন তাকে বাংলাদেশে যেতেই হবে যখন পশ্চিমবঙ্গে তার হাতে এত ছবি? তবে কি তার বিশেষ কোনো পাত্র ইতিমধ্যে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন এবং সে কথা কি মহুয়ার নিকট আত্মীয়দের জানা ছিল? 11ই জুলাই রাত 12টার কাছাকাছি আগুনে পোড়া অচেতন মহুয়ার দেহ তিলক ও নীলাঞ্জন ট্যাক্সি করে নিয়ে যান ইকবালপুরে ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে। সেখানে 22শে জুলাই সকাল 6:45 মহুয়ার মৃত্যু হয়। মহুয়া 15ই জুলাই থেকে ডাইমিংয়ের জন্য টানা ডেট দেওয়া ছিল। মহুয়ার আততায়ীরা গোড়ায় বলার চেষ্টা করেন মহুয়ার আত্মহত্যা করতে চেয়েছিল। পরে নানা প্রশ্নের ফেরে বক্তব্য বদলান, বললেন কেরোসিনের স্টোভ ফেটে অগ্নিকাণ্ড। কিন্তু যে আত্মহত্যা করে বা অ্যাক্সিডেন্টে পড়ে সে কি আগে থেকে নিজের মুখের ভেতর গজ ঢুকিয়ে ঠোঁট জোড়া স্টিকিং প্লাস্টার দিয়ে এঁটে দেয়, পাছে আগুনের ছ্যাঁকা সহ্য করতে না পেরে নিজেই চিৎকার করে লোক জড়ো করে আত্মহত্যার সুযোগ নষ্ট হয়, তাই মুখে কুলুপাটা? হাসপাতালের ডাক্তাররা জানেন মহুয়ার মুখের ভেতর কী পাওয়া গিয়েছে। ব্লেড দিয়ে মহুয়ার গাল থেকে কি কেটে ওড়ানোর চেষ্টা হয়েছিল? দ্বিতীয় কথা, 1984 থেকে 1985 ফেব্রুয়ারি পর্যন্ত বর্ষার 4 মাস বাদ দিয়ে মহুয়ার 9 মাসে কল শো থেকে কত টাকা পেয়েছিলেন? গড়ে মাসে 15 দিন ধরে মাসে 135টি শো, পার শো 10,000 টাকা, অর্থাৎ 13.5 লক্ষ টাকা। সিনেমার 22টি ছবি থেকে গড়ে যদি 5,000ও এসে থাকে তাহলে আরও 1,10,000, মোটমাট প্রায় 15 লাখ। এর একটা অংশ গিয়েছে ঠাকুরপুকুরে, খানিকটা খরচ হয়েছে সংসার চালানো, থার্ড মেনটেন করতে, তাহলেও বাকি থাকে কম করে 60 থেকে 8 লাখ। এই টাকা ছিল 18টি ব্যাংক অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টগুলির যুগ্ম অংশীদার। মজার ব্যাপার, একজোড়া অংশীদারের মধ্যে মহুয়া নিজে কিছু ছিলেন না। তাহলে কাদের নামে এই টাকা ব্যাংকে জমা পড়ত? কাদের সইতে টাকা উঠত? তারা কারা? টাকাগুলো আর কি সেই সব অ্যাকাউন্টে আছে, না ইতিমধ্যে লোপাট? একদিকে জন্ম রহস্য, অন্যদিকে এই অর্থ রহস্য, মাঝে যৌবন রহস্য। এই 3 রহস্যের সারাসারি টানের ফলে যখন পোড়া চামড়া শুকোনোর টান শুরু হলো, তখন সাধ্য কি মহুয়ার আর ফিরে আসা? তাই জন্মজার ফিল্মে তাকে যেতেও হলো পুরোপুরি ফিল্ম থ্রিলারের শর্ট ধরে ধরে। অঙ্কের উত্তর মেলানোর জন্য সহজতম পদ্ধতি ব্যাংক ক্যালকুলেশন। মহুয়ার নামের 32 বছরের ছবিটির মিস্ট্রি পুলিশ যদি সত্যি দূর করতে চায় তাহলে একবার সেই অতি পুরনো ব্যাংক ক্যালকুলেশনের সাহায্য নিতেই হবে। নইলে মহুয়ার নির্যাস যাদের মাতাল করে দিয়েছে, পরিণত করেছে খুনিতে, তাদের ধরা অসম্ভব। নমস্কার।